ম্যাডাম ঠিক হয়ে গেছে। আর কোনো সমস্যা হবে না তো? না, আর কোনো সমস্যা হইব না, যেটা সমস্যা ছিল আমি সারা দিছি। আচ্ছা, কত হয়েছে? 1000 টাকা। কে? 1000 টাকা? মানে দুইটা তার জোড়া লাগাইছো, তার জন্য তুমি 1000 টাকা চাইতেছো? হ্যাঁ, টাকা কি গাছে ধরে নাকি? ম্যাডাম এটা আপনি কি কইতেছেন? দুইটা তারের সমস্যা হয়েছে, দুইটা তার আমি ঠিক করে দিছি। আপনি যদি 5টা তারের সমস্যা হইতাম 5টা তারই ঠিক করে দিতাম, তাও 1000 টাকাই পড়তো। আমার মজুরি হয়েছে 1000 টাকা, দিয়ে দেন আমি চলে যাই। এই তোমাদের না মানে এই শুধু সুযোগ খুঁজো, তাই না? মানে একটা তার দুইটা তার জোড়া লাগাতে সর্বোচ্চ কত টাকা লাগে? হ্যাঁ, 200 বা 300 টাকা, 500 টাকাই মানলাম, সেখানে তুমি কি বলতেছো? হ্যাঁ, 1000 টাকা মানে বলবা আর আমরা বিশ্বাস করে তোমাদেরকে টাকা দিয়ে দিব, তাই না? এই জন্যে না আপনাকে এরকম বিল্ডিং বাড়িতে কামাইতে চাই না, বুঝতে পারছেন? আমার জায়গায় যদি বড় কোনো মিস্ত্রি ডাকতেন সর্বনিম্ন হইলো 3000 টাকা বিল করতো, আর আমি যে 1000 টাকা চাইছি এটাই আপনার বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব তো এগুলো আমি খুব ভালো করে জানি, কে 3000 নিত আর কে 300 টাকা নিত। হ্যাঁ শোনো, 500 টাকা বেশি তুমি 1 টাকা পাবো না। ম্যাডাম আমি কাম করছি, আমার জায়গায় যদি বড় মিস্ত্রি আসতো এর থেকে বেশি খুলতো আপনার থেকে। আমি সৎ পথে কামাই করি, 1000 টাকা হয়েছে দিয়ে দেন আমি চলে যাই। এই কি ব্যাপার, এখানে তো চিল্লাচিল্লি কিসের, কি হয়েছে? আর বলো না, হ্যাঁ সামান্য দুইটা তার জোড়া লাগাইছে আর এসে বলতেছে এখন নাকি তার বিল হয়েছে 1000 টাকা, বললেই হলো, তাই না? আচ্ছা ভাই, আপনার 1000 টাকা হয়েছে তো? 1 মিনিট। এই তুমি কি করতেছ? তুমি টাকা দিচ্ছ কিসের জন্য? আমার কাজটা আমাকে করতে দাও। এই যে আপনার 1000 টাকা। আরে আজব তো, সত্য সব মানে কামের পরে যত ভঙ্গি। মানে টাকা কি তোর বেশি হয়ে গেছে? তুমি আমার সঙ্গে রুমে চলো, বাকি কথা আমরা রুমে বলি। হ্যাঁ আরে আজব তো। কি ব্যাপার? হ্যাঁ, তোমার কি টাকা অনেক বেশি হয়ে গেছে? আমি তোমাকে বলছি যে ও অনেক বেশি চাচ্ছিল, তুমি আমার কথা না শুনে কি করলা? হ্যাঁ, তুমি সাথে সাথে টাকা দিয়ে দিলা। শোনো, আমি না ওকে 500 টাকায় ম্যানেজ করতে পারতাম, 500 টাকা বেশি 1 টাকা আমি দিতাম না ওকে। তুমি এত টাকা কেন দিলা? তোমার কাছে মনে হচ্ছে যে আমি ওই মেকানিকটাকে 1000 টাকা দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি, মানে এমনি এমনি আমি 1000 টাকা নষ্ট করলাম, তুমি সেটা বলতে চাচ্ছ তো? অফকোর্স, এটা আবার জিজ্ঞেস করতে হয়? আমি সংসার চালাই, আমি খুব ভালো করে জানি কোথায় কিভাবে কত টাকা দিতে হয়, কত টাকা খরচ করতে হয়। আর এইসব মেকানিক এরা এতটুকু একটু কাজ করে এতগুলো টাকা চার্জ করে, তুমি কেন বুঝো না? হ্যাঁ, তোমাদের মতো মানুষদের সাথে না এরা পেরে যায়, বুঝছো? বাট আমি যদি এটা ডিল করতাম কখনোই ওকে 500 টাকা বেশি আমি 1 টাকাও দিতাম না। আচ্ছা, তুমি সরকারি চাকরি করো তাই বলে কি তোমার টাকা অনেক বেশি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক বলেছো যে ওদেরকে তুমি হয়তো 500 টাকা দিয়ে ম্যানেজ করতে পারতে। ঠিক আছে মুনা, আমি তোমাকে তাহলে ইতিহাসের একটা গল্প শোনাই। অনেক বছর আগে, যেহেতু ইতিহাসের গল্প, কোনো একটা দেশের কোনো একটা এয়ারপোর্টে একটা প্লেন নষ্ট হয়ে পড়েছিল। অনেকগুলো মেকানিক ডাকা হয় প্লেনটাকে ঠিক করার জন্য, কিন্তু কিছুতেই কোনো মেকানিক প্লেনটার সমস্যা ধরতেই পারছিল না। পরে একজন বয়স্ক মেকানিককে সেখানে ডাকা হয়। তুমি জানো, সেই বয়স্ক মেকানিকটা শুধুমাত্র ওই একটা হাতুড়ির বাড়ি দিয়ে, হ্যাঁ একটা হাতুড়ির বাড়ি দিয়ে প্লেনটাকে ঠিক করে দেয়। এরপর তার কাছে যখন তার পারিশ্রমিক কত জিজ্ঞেস করা হয়, সে কয় টাকা বলে জানো? বলে 10 লাখ টাকা। জাস্ট ইমাজিন, সামান্য একটা হাতুড়ির বাড়ি দেওয়ার জন্য সে 10 লাখ টাকা চার্জ করেছিল। এখন অনেক হয়তো প্রশ্ন করতেই পারে যে সামান্য একটা হাতুড়ির বাড়ির জন্য 10 লক্ষ টাকা সে চার্জ কেন করবে? কিন্তু আমার অ্যান্সারটা কি জানো? সে বিগত 30 বছর যাবৎ এটার এক্সপিরিয়েন্স তার মধ্যে আছে। এক্সপিরিয়েন্সের একটা মূল্য বলে কিছু তো একটা দিতে হবে নাকি? যেখানে এত এত মেকানিক কাজটা করতে পারলো না, সেখানে সেই মানুষটা শুধুমাত্র একটা হাতুড়ি বাড়ি দিয়ে প্লেনটাকে ঠিক করে ফেললো। এটা হচ্ছে তার এক্সপিরিয়েন্সের মূল্য। আর পৃথিবীতে এক্সপিরিয়েন্সের মূল্য যে মানুষ বা যারা দিতে পারে না, তাদেরকে দিয়ে কখনোই ভালো কিছু আশা করা যায় না। যেমন মুনাফ, আমি সরকারি ডাক্তার, আমার কাছে রোগীরা আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আমি তাদেরকে ট্রিটমেন্ট দেই, প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেই, সে ওষুধ সেবন করে তারা ভালো হয়ে যায়। বিনিময়ে আমি তাদের কাছ থেকে ভিজিট নেই কয় টাকা? 500 টাকা। এই 500 টাকা আমি কেন নেই? এই যে এত বছর যাবৎ MBBS তারপরে ডক্টরি আমি পড়েছি, আমার তো একটা এক্সপিরিয়েন্সের মূল্য আছে নাকি? সেটার মূল্য হিসেবে আমি প্রত্যেকটা রোগীর কাছ থেকে 500 টাকা ভিজিট নেই। কিন্তু আমার এই ডাক্তারির ক্ষেত্রে কিন্তু রোগীদের জান যাওয়ার কোনো চান্স থাকে না। কিন্তু যে মানুষটা কিছুক্ষণ আগে এসেছিল, সে কিন্তু একজন কারেন্ট মিস্ত্রি। তুমি জানো, একজন মিস্ত্রি যখন কারেন্টের কাজ করে, অনেক অংশে চান্স থাকে কোনো একটা অঘটনা ঘটার। বাই এনি চান্স তার জোড়া লাগাতে গিয়ে কোনো একটা তার যদি তার হাতে লাগতো, সে কিন্তু ডিরেক্ট কারেন্টের স্পর্শে যেত।
তার কিন্তু শক লাগার সম্ভাবনা থাকতো, এতে তার জীবন যাওয়ারও সম্ভাবনা থাকতো। তুমি সেটা চিন্তা করলে না, অথচ সেই মানুষটা মাত্র 2টো তার লাগিয়ে তোমার কাছে 1000 টাকা চাইলো, তাই তুমি বলছো সে অনেক বেশি চাইছে। এই জিনিসটা ঠিক না মোনা, মানুষের অভিজ্ঞতাকে মূল্য দিতে শেখো, বুঝতে পেরেছো? হ্যাঁ সাজিদ, আমি এখন বুঝতে পারছি। আসলে আমরা অনেকে এটা মনে করি যারা ছোটোখাটো কাজ করে ওদের আবার কিসের এত ভ্যালু, ওদের আবার কিসের এত ডিমান্ড। কিন্তু প্রত্যেকেই কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরে একটা কাজ নিয়ে অনেক গবেষণা করে, তারপরে গিয়ে একটা কাজ করে। আর যারা ইলেকট্রিশিয়ান ওদের কাজে আসলে তো অনেক ঝুঁকি থাকে, আর ওরা কত রিস্ক নিয়ে নিয়ে একটা কাজ করে। অথচ আমরা যখন ওদেরকে চার্জ করতে যাই তখন হচ্ছে আমরা অনেক হিসেব করি। আমরা 10 টাকার জায়গায় কীভাবে 2 টাকা দিব আমরা সেই চিন্তা করি, কিন্তু একটাবার চিন্তা করি না যে এই মানুষটা এত রিস্ক নিয়ে কাজ করছে, এখান তো তার জীবনও চলে যেতে পারতো। যাই হোক, আই এম রিয়েলি সরি। তুমি আজকে যদি আমাকে এভাবে না বোঝাতে আমি আমার ভুলটা কোনোদিন বুঝতে পারতাম না। আমি এখন থেকে এটা খেয়াল রাখবো কখনোই যেন কেউ না ঠকে। যাক, ভেবে বেশ ভালো লাগলো, অবশেষে তোমাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে, যাও।